এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 112 ফিজিক্যাল সায়েন্সের 2023-24 পেপার আমরা করতে চলেছি। তো সেখান থেকে কি কোশ্চেনগুলো এসছে একবার দেখে নাও। তো যে কোশ্চেনগুলো এসছে আমি দেখছি একটু ক্লিয়ার এসছে কিনা। হ্যাঁ, ক্লিয়ার এসছে। তো যে কোশ্চেনগুলো এসছে সেই কোশ্চেনগুলো একটু দেখে নাও। তো আমরা এখানটায় কি করব, প্রথমত দুয়ের দাগের সকল শর্ট কোশ্চেনগুলো করব। দ্বিতীয়ত আমরা যেটা করব সেটা হচ্ছে খ বিভাগ তো কমপ্লিট করলাম। গ আর ঘ বিভাগের যেটা 3-এর দাগে ও 4-এর দাগে যে কোশ্চেনগুলি রয়েছে নিউমেরিক্যাল টাইপের কোশ্চেন, সেই নিউমেরিক্যাল টাইপের কোশ্চেনগুলোকে আমরা কভার করব। তো আমরা পেজ নাম্বার 32, পেজ নাম্বার 82 এগুলো সব কভার করে এসেছি। তো আজকে আমরা 112 নম্বর পেজ কভার করব। তো ফার্স্টে দুয়ের দাগের কোশ্চেন লক্ষ্য করো। তো 112 নম্বর পেজে দুয়ের দাগের কোশ্চেন কি বলেছে, যে 2-1 বলেছে সৌর ধ্রুবকের মান কত। দেখো সৌর ধ্রুবকের মান 1.4 কিলোওয়াট পার মিটার স্কোয়ার হয়ে থাকে, লিখে নাও, খুব ইম্পর্টেন্ট এটা। নেক্সট আসছে 2.2, তো ফায়ার আইস কাকে বলে? তো ডেফিনেটলি 4CH4 ইন্টু 23H2O মিথেন হাইড্রেটকে আমরা ফায়ার আইস বলে থাকি। এর অথবা কোশ্চেন সমস্ত শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয়? তো এর অথবা কোশ্চেন রয়েছে, অ্যান্সার হবে তাপ শক্তি। সবার শেষে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাপ শক্তিতে। নেক্সট, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চাপ P0 এবং T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় PT, তো PT ও P0 এর মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে চাপের সূত্র, যেটা রেনল্ডস সূত্র আমরা পড়ে থাকি সেটাই। তো সম্পর্কটা লিখবে PT = P0 প্লাস P0 ইন্টু T বাই 273, এটা হচ্ছে তার সম্পর্ক। নেক্সট আসছে 2.4-এ কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 20 হলে 80 গ্রাম গ্যাসের মোল সংখ্যা কত হবে? দেখো 2.4-এ মোল সংখ্যার সূত্র কি? N = W/M। W হচ্ছে কি? প্রদত্ত ভর, যেটা আমাকে দিয়েছে 80 গ্রাম, আর এমটা হচ্ছে কি না আণবিক ভর। তো আণবিক ভর কি থাকে? 2 ইন্টু বাষ্প ঘনত্ব। তাহলে আমাকে এখানে বাষ্প ঘনত্ব দিচ্ছে, তাহলে 80/2 ইন্টু বাষ্প ঘনত্ব কত দিচ্ছে? 20। তার মানে কত আসছে? অ্যান্সারটা লিখে রাখো, যে শূন্যকে শূন্য ক্যান্সেল, এটা আসছে কত? 2। হ্যাঁ 2। তো 2, তাহলে এটাই হচ্ছে তার মোল সংখ্যা। তো নেক্সট আসছে 2.5-এ যে আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম, সত্য না মিথ্যা? বলেছে 2.5 এটা হচ্ছে মিথ্যা। কি হবে? মিথ্যা। আচ্ছা, এর অথবা কোশ্চেন, একটি উদাহরণ দাও যেখানে তাপ প্রয়োগে পদার্থের আয়তন হ্রাস পায়। তো সিলভার আয়োডাইড। এর অথবা কোশ্চেন অ্যান্সার হচ্ছে সিলভার আয়োডাইড। সিলভার আয়োডাইড লিখে রাখবে, খুব ইম্পর্টেন্ট এটা। তো 2.6-এ দেখো বলেছে মিউ = sin I / sin R সম্পর্কটি কোন শর্তে প্রযোজ্য হবে না? দেখো লম্ব আপতনের ক্ষেত্রে। সেনের সূত্র কখন প্রযোজ্য হয় না? লম্ব আপতনের ক্ষেত্রে। ক্লিয়ার? তারপরে আসছে 2.7 বলেছে উত্তর লেন্সের ফোকাসে থাকা একটি বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? তো কোথায় গঠিত হয় আমরা লিখব অসীমে। ক্লিয়ার? তো 2.8 আর রোধের একটি তারকে গলিয়ে ওই ধাতু দিয়ে ওর অর্ধেক দৈর্ঘ্যের একটি তার তৈরি করা হলো। তাহলে সেম ধাতু, খালি দৈর্ঘ্যটা যদি অর্ধেক করি তাহলে রোধ কি হয়ে যাবে? তার অর্ধেক হয়ে যাবে। রোধ কি হয়ে যাবে? আর রোধের একটি তারকে অর্ধেক হয়ে যাবে। 2.8 কি হবে? রোধ অর্ধেক হয়ে যাবে, R/2 হয়ে যাবে। আচ্ছা, নেক্সট, রোধের গাউসীয় একক কি? 2.9 রোধের গাউসীয় একক হচ্ছে স্টেট ওহম। 2.10 নিউক্লিয় চুল্লিতে মন্দক হিসাবে কি ব্যবহার করা হয়? মডারেটর হিসাবে কি ব্যবহার করা হয় নিউক্লিয় চুল্লিতে? দেখো ভারী জল। কি ব্যবহার করা হয়? ভারী জল, যার সংকেত D2O। এর অথবা কোশ্চেন রয়েছে ইউরেনিয়াম 92-238 অ্যারো দিয়েছে, আলফা দিয়েছে, আলফার আবার সাইন দিয়ে দিয়েছে। আচ্ছা, এর কোশ্চেনটা একটু মানে গোলমেলে আছে। তো আমি একদম সোজা 2.11-এ চলে গেলাম। তো দেখো যে বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলন করতে বলেছে। কি বলেছে না ভিনিগার কার সাথে? ভিনিগার হচ্ছে CH3COOH। আচ্ছা, একের সাথে C। নেক্সট আছে ফল পাকানো, পাকা ফল ইথিলিন, 2 এর সাথে A। আচ্ছা,
ক্যালোরিমিটার যন্ত্র তামার তৈরি হয় ডি, তাহলে 3 নম্বরের সাথে ডি হয়েছে। অ্যামালগাম পারদ, অ্যামালগামের একটা উপাদান কি হতে হবে? পারদ হতে হবে, তাহলে এটা হচ্ছে বি। ক্লিয়ার? 2.111 2011 দাগেটা হলো। এবার 2012 কখনো কখনো অ্যানায়ন অ্যানোডে ইলেকট্রন বর্জন করে জারিত হয় না, এটা সত্য না মিথ্যা? মিথ্যা। 2.12 আমরা কি লিখবো? মিথ্যা। আচ্ছা নেক্সট 2.13 অ্যানোড কাদা কি? অ্যানোড কাদা লিখো। অ্যানোড কাদা, অ্যানোডে এজি এইউ পিটি প্রভৃতি অশুদ্ধি যে থলির মধ্যে কাদার মতো সঞ্চিত হয় তাকে অ্যানোড কাদা বা অ্যানোড মাড বলে। ক্লিয়ার? তার নেক্সট আছে 2.14 না, এর অথবা কোশ্চেন আছে জলের তড়িৎ বিশ্লেষণে জলের সঙ্গে HCl মেশানো হয় না কেন? এর অথবা কোশ্চেন, HCl আমরা কেন মেশাই না? ফার্স্ট লিখবো HCl হলো ধ্রুবীয় দ্রাব, শুষ্ক ও বিশুদ্ধ লিখো, শুষ্ক ও বিশুদ্ধ HCl আয়ন সৃষ্টি করে না, এই কারণে আমরা HCl ব্যবহার করব না। ক্লিয়ার হলো? তো নেক্সট কোশ্চেন আসছে লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অধক্ষেপ উৎপন্ন হয় তার বর্ণ কি? লেড নাইট্রেট 2.14 লেড নাইট্রেটের যে অধক্ষেপটা হয় সেটা হচ্ছে PbS, এর বর্ণ কি হয়ে থাকে? কালো বর্ণের হয়ে থাকে। তো নেক্সট আসছে 2.15 লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য। তো লাইকার অ্যামোনিয়া হচ্ছে ক্ষারধর্মী, তরল অ্যামোনিয়া ক্ষারধর্মী নয়, লিখে দাও। লাইকার অ্যামোনিয়া কি লিখবো? ক্ষারধর্মী, আর তরল অ্যামোনিয়া ক্ষারধর্মী নয়। হয়েছে? আচ্ছা, তো নেক্সট কোশ্চেন আসছে, এর অথবা কোশ্চেন আছে যে উত্তপ্ত অবস্থায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় কি ঘটে? লেখো। এর অথবা ম্যাগনেসিয়ামের সাথে নাইট্রোজেন Mg+N2 এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয় জানো? Mg3N2 ম্যাগনেসিয়াম নাইট্রেট Mg3N2। আচ্ছা, এর ব্যালেন্স করে 3 আসছে আর এখানে নাইট্রোজেন ঠিকঠাক আছে, ম্যাগনেসিয়াম নাইট্রেট। নেক্সট কোশ্চেন 2.16 বাড়িতে ধাতব কপার রেখে দিলে কিছুদিন পরে ওর উপরে সবুজ হয়ে যায় কেন? না লিখো 2.16 এটা এইভাবে লিখবে, এটা তো অনেক বড় কোশ্চেন একটু হয়। লিখো সবুজ বর্ণের ক্ষারীয় কপার বাইকার্বনেটের আস্তরণ পড়ে, এই জন্য সবুজ হয়ে যায়। তারপর লিখো 2. এর অথবা রয়েছে CH3 C ডাবল বন্ড ও CH3। আচ্ছা, এর আইউপ্যাক নাম লিখো প্রোপানন। কি লিখবে? প্রোপানন। আচ্ছা, তারপরে 2.17 এটা 2.17 গেল না 2.17 এ রয়েছে। 2.17 এ কি রয়েছে দেখো, 2.17 এ রয়েছে পরীক্ষাগারে প্রথম সংশ্লিষ্ট জৈব যৌগটি নাম কি? লিখো CH3COOH অ্যাসিটিক অ্যাসিড। এবার আসছে 2.18 তার অথবা কোশ্চেন প্রোপানন ছিল। আচ্ছা 2.18 তো 2.1 সিএনজির প্রধান উপাদান কি জানি আমরা? মিথেন CH4। ক্লিয়ার হয়েছে? তো এই হচ্ছে পেজ নাম্বার 112 দুয়ের দাগের সকল শর্ট কোশ্চেনের অ্যান্সার। তো একটা স্ক্রিনশট নিয়ে নাও। হয়েছে না হয়েছে? তো নেক্সট আমরা দেখতে চলেছি যে 3-এর দাগে এবং 4-এর দাগে যে সকল অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমরা দেখব। তো আমি ততক্ষণে এটাকে রাফ করে দিই। তো প্রথম অঙ্ক আমি দাগ নাম্বার দিয়ে এসেছি যে 3-এর
2 অথবা, এই অঙ্কটা ফার্স্টে তোমরা আগে নিজেরা পড়ো, পড়ে নিজেরা ট্রাই করো, একবার দুবার তিনবার ট্রাই করো, তারপরে গিয়ে এখানটায় দেখো। আমি তো এখানটায় করে দেবো, পট করে দেবো, আমি তো এখানে আর দাঁড়িয়ে থাকতে পারবো না, নালে টাইম বেরিয়ে যাবে, তাই না? তো আমাকে করে যেতে হবে। তো তোমাকে কি করতে হবে, পজ করে নিজেকে ট্রাই করতে হবে, এই হচ্ছে কথা। তোমাকে নিজেকে ইমানদারির সাথে পজ করে করতে হবে। আচ্ছা, তো প্রথমে আমি যেটা বললাম, কি বললাম, 3.2 এর অথবা। একটি গ্যাসের মধ্যে কিছু ধূলিকণা আছে, উষ্ণতা স্থির রেখে গ্যাসের চাপ দ্বিগুণ করা হলো, এর ফলে ধূলিকণা সহ গ্যাসের আয়তন 1000 মিলিলিটার থেকে কমে হলো 501.25 মিলিলিটার। ধূলিকণার সামগ্রিক আয়তন কত? ধরে নাও ধূলিকণা চাপে অনমনীয়। আচ্ছা, তো 3.2 দেখো, খুব সুন্দর কোশ্চেন। তাহলে মনে করি, ফার্স্টে এটাই লিখো, মনে করি ধূলিকণার আয়তন সমান হচ্ছে x মিলিলিটার। আচ্ছা, তো কি বলেছে, উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করা হলো, উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করা হলো। আচ্ছা, তো P1 ফার্স্ট, ইনিশিয়ালি V1 T1, ফাইনালি P2 V2 T2, আগে আমরা লিখে নিই। তো উষ্ণতা তো যা ছিল তাই আছে, যা ছিল তাই আছে, কনস্ট্যান্ট আছে উষ্ণতা, তার মানে বয়েল সূত্র রাখতে চাচ্ছে P1 V1 ইকুয়ালস টু P2 V2, এই কোয়েশ্চেনটা আমরা ইউজ করব। তো গ্যাস নিতে হবে, তো চাপ কি করা হয়েছে, দ্বিগুণ। তাহলে প্রাথমিক ক্ষেত্রে x সেন্টিমিটার Hg, অন্তিমে কি করা হয়েছে 2x সেন্টিমিটার Hg, চাপ দ্বিগুণ। আয়তন কত, প্রাথমিক আয়তন, গ্যাসের আয়তন কত হবে না, ধূলিকণা সহ গ্যাসের আয়তন ছিল প্রাথমিকে 1000 মিলিলিটার, তাহলে গ্যাসটা কত না 1000 মাইনাস, এটাকে আমরা কত ধরে নেব, এটাকে ধরে নিলাম, সাপোজ এটা যদি x হয়, এটাকে আমি y ধরে নিলাম, এটাকে আমরা y ধরে নিলাম। আচ্ছা, তো 1000 মাইনাস কত করে দেবো, x, এত মিলিলিটার, অন্তিমে কত হয়েছে না 501.25 মাইনাস x, কেন না ধূলিকণার আয়তনটা অনমনীয় অবস্থায় রয়েছে। তাহলে এই ইকুয়েশনটা আমরা বসাবো, তাহলে y ইন্টু 1000 মাইনাস এক্স ইকুয়ালস টু P2 হচ্ছে 2y ইন্টু 501.25 মাইনাস এক্স। তাহলে y কে y ক্যান্সেল, আমাকে x বার করে যেতে হবে। তাহলে এক্সটাকে বার করার জন্য আমি একটু ক্যালকুলেটরের হেল্প নেব, কারণ এখানে দশমিক আছে, তো ক্যালকুলেটরের হেল্প নিলে খুব দ্রুত বেরিয়ে আসবে। আচ্ছা, তো আমি নিচে লাইনে লিখলাম 1000 মাইনাস এক্স ইকুয়ালস টু, তো আমি করে নিচ্ছি 501.25 গুণিতক 2। আচ্ছা, তো কত আসছে 1000.5 মাইনাস 2x। আচ্ছা, তো 2xটাকে এই পাশে নিলাম, তো x, তাহলে এটা থেকে 1000 বাদ দিয়ে দেবো, মাইনাস 1000 বাদ দিলে 2.5, তাহলে এত মিলিলিটার। তাহলে এক্সটা কি ছিল, ধূলিকণার আয়তন। তাহলে আমরা কত পেয়ে গেলাম না 2.5 মিলিলিটার। ঠিক আছে, তো নেক্সট যে আমরা অঙ্কটা করব, সে অঙ্কটা হচ্ছে কত না 3.5, যে ইলেকট্রন ডট গঠনের সাহায্যে দেখাও ক্যালসিয়াম অক্সাইড সমযোজী না তড়িৎযোজী। ইলেকট্রন ডটের সাহায্যে দেখাতে বলেছে। দেখো 3.5 ক্যালসিয়াম অক্সাইড, তো ক্যালসিয়াম আছে, অক্সিজেন আছে, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস কত হয় 2.8.8.2, অক্সিজেনের 2.6। তাহলে ক্যালসিয়ামের যোজ্যতা হচ্ছে কত না দুটো ইলেকট্রন বর্জন করতে পারে। তাহলে বর্জন করলে কি হবে, দুটো ইলেকট্রন বর্জন করলে কি হবে, পজিটিভ আয়ন গঠন করবে। আর অক্সিজেন কি করবে না দুটো ইলেকট্রন গ্রহণ করতে পারে, তার মানে এ ডেফিনেটলি নেগেটিভ আয়ন গঠন করবে। তাহলে আগে পজিটিভ আয়ন লিখবো, তাহলে ক্যালসিয়াম, পরে অক্সিজেন আয়ন লিখবো, কেন অক্সিজেনটা হচ্ছে ঋণাত্মক আয়ন গঠন করে। তাহলে ক্যালসিয়ামের যোজ্যতা হচ্ছে কত 2, অক্সিজেনের যোজ্যতাও 2, তার মানে ডেফিনেটলি CaO। তার মানে যৌগটা ক্যালসিয়াম হচ্ছে একটা পরমাণু দরকার, অক্সিজেনেরও একটা পরমাণু দরকার। তো ক্যালসিয়াম অক্সিজেন, ক্যালসিয়ামের সর্বমিষ্ট কক্ষপথে কটা ইলেকট্রন রয়েছে, দুটো ইলেকট্রন রয়েছে। অক্সিজেনের সর্বমিষ্ট কক্ষপথে কটা ইলেকট্রন রয়েছে, 6টা, তাই তো 6টা। তাহলে এই ক্যালসিয়াম কি করলো, অক্সিজেনকে একটা দিল, ক্যালসিয়াম কি করলো, অক্সিজেনকে একটা দিল, তার মানে ক্যালসিয়াম কি গঠন করলো Ca+2, অক্সিজেন O-2 গঠন করলো, অর্থাৎ CaO। এই দুটো
অণু যুক্ত হয়ে কি গঠন করবে, পরমাণু দুটো যুক্ত করে ক্যালসিয়াম অক্সাইড গঠন করবে। তো 3.5 হলো, তাহলে এরা কি ধরনের বন্ধন গঠন করবে, তো ডেফিনেটলি এরা তড়িৎযোজী বন্ধন গঠন করবে। কি লিখবো, তড়িৎযোজী বন্ধন। তাহলে এই ইলেকট্রনের গ্রহণ বর্জন হলে কি প্রকৃতির বন্ধন হয়, তড়িৎযোজী বন্ধন। আচ্ছা, তো নেক্সট কোশ্চেন হচ্ছে 4.1। তো আমরা সাইডে দেখাই 4.1 বলেছে একটি কাঁচের পাত্রে 67 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ু আছে, চাপ অপরিবর্তিত রেখে উষ্ণতা বৃদ্ধি করা হলো, কোন উষ্ণতায় 1/3 অংশ বায়ু বেরিয়ে যাবে, বাতাস বেরিয়ে যাচ্ছে, কোন উষ্ণতায়, চাপ অপরিবর্তিত আছে। আচ্ছা, তো ফার্স্টে আমাকে P1 V1 T1 P2 V2 T2 এটা আগে বের করে নিতে হবে। চাপ অপরিবর্তিত আছে মানে চাপ প্রথমে x সেন্টিমিটার Hg ছিল, ফাইনালিও x সেন্টিমিটার Hg রয়েছে। তো ইনিশিয়ালি আয়তন আমি ধরে নিলাম V0 ছিল বা V0 ছিল। আচ্ছা, তো উষ্ণতা, প্রাথমিক উষ্ণতা কত ছিল না 67, তো 67 সাথে আমি 273 যদি যোগ করে দিই কত আসছে, 340 কেলভিন। আচ্ছা, তো V2 কত হয়েছে না, গ্যাসটার মধ্যে V0 পরিমাণ, ভালো করে পড়বে, গ্যাসটার মধ্যে V0 পরিমাণ আয়তনে গ্যাস ছিল। দেখো এই যদি গ্যাস হয়, এটা ধরো গ্যাস জার, তাহলে এর মধ্যে টোটাল আয়তনটা কত, টোটাল আয়তনটায় রয়েছে V0 গ্যাস। তাহলে আমি যদি তাপ বাড়াই তাহলে গ্যাসের আয়তন বাড়বে, তাহলে ওই গ্যাসটা কি হবে, এবারে গ্যাস জার থেকে কি হবে, নির্গত হবে। তাহলে 1/3 অংশ নির্গত হয়েছে, তার মানে টোটাল আয়তন সে কত তৈরি করেছিল ওই উষ্ণতায়, তবে গিয়ে 1/3 অংশ বেরোলো না, V0 প্লাস V0/3, V0/3, তার মানে কত আসছে 4V0/3। তাহলে এই পরিমাণ আয়তন সৃষ্টি করতে V0 পরিমাণ থেকে গেছে, V0/3 পরিমাণ কি হয়েছে, গ্যাস নির্গত হয়েছে। ভালো করে খেয়াল করে, তো T2 উষ্ণতাটা আমাকে বার করতে হবে। তাহলে এখানটায় কি আছে, চাপ স্থির রয়েছে, তো আমরা P1 V1/T1 ইকুয়ালস টু P2 V2/T2 এই ইকুয়েশনটা আমরা ধরলাম। তো চাপ স্থির থাকার জন্য এ আমরা লিখে রাখি V0 বাই উষ্ণতা হচ্ছে 340, P2 হচ্ছে কত x 4V0/3 ডিভাইড বাই T2, তার মানে একে যদি আমরা করে নিই x ইন্টু 4V0/3 T2। আচ্ছা, x কে x ক্যান্সেল, V0 কে V0 ক্যান্সেল। আচ্ছা, তাহলে কত আসছে যে T2 ইজ ইকাল টু 4 ইন্টু 340/3। তাহলে এটাকে গুণটুন করলে যেটা আসে তত কি আসবে, কেলভিন। তাহলে এই উষ্ণতাকে -273 করে দিলে যেটা আসবে সেটা হচ্ছে সেলসিয়াস। ক্লিয়ার হচ্ছে, এর থেকে -273 আমাকে বিয়োগ করে দেখাতে হবে। তো নেক্সট কোশ্চেন 4.2 যে 2.3 গ্রাম। আচ্ছা, এটা কোশ্চেনটা পড়ো 4.2 কোশ্চেনটা পড়ো, দিয়ে নিজে আগে চেষ্টা করো, তারপরে গিয়ে এখানটায় লক্ষ্য করো। দেখো অঙ্ক তো আমি করে দিচ্ছি, কিন্তু নিজেরা চেষ্টা করো, আগে নিজেরা চেষ্টা করো, দিলে গিয়ে দেখবে যে কোন অঙ্কটা কোথায় আটকে যাচ্ছে সেটা তোমরা আগে বুঝতে পারবে, বা কত দূর একটা অঙ্ক করতে পারছো নিজেকে সেটা তোমরা বুঝতে পারবে। দিলে গিয়ে অঙ্কটা আরো সহজ হতে থাকবে। তার আগে অঙ্ক কি করে সহজ হবে, আগে নিজেকে ট্রাই না করলে অঙ্ক সহজ কি কঠিন বুঝবে কি করে, তাই না? আচ্ছা, তো এবার আমরা করব 4.2। দেখো 4.2 কি বলেছে যে 2.3 গ্রাম ধাতব সোডিয়ামকে অতিরিক্ত জলের সঙ্গে সম্পূর্ণ বিক্রিয়া ঘটানো হলে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে এবং উৎপন্ন হাইড্রোজেনের এসটিপিতে কত আয়তন হবে। দেখো সোডিয়ামের সাথে আমাকে জলের বিক্রিয়া ঘটাতে বলেছে, কি কি উৎপন্ন হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এই তো হচ্ছে ইকুয়েশন, একে আমাকে ব্যালেন্স করতে হবে। তো ব্যালেন্স যদি আমি করতে চাই তাহলে কি করবো, দেখো সামনে একটা 2 লাগাবো, দিতে কত হয়ে গেছে, এখানটায় 2 দিয়ে দেবো। দেখো ব্যালেন্স হয়ে গেছে। তো এবার আমাকে বলেছে যে কি পরিমাণ 2.3 গ্রাম ধাতব সোডিয়াম কে অতিরিক্ত জলের সম্পূর্ণ বিক্রিয়ায় কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। তো সোডিয়ামের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের আগে সম্পর্ক দেখতে বলেছে। আচ্ছা, সোডিয়াম এখানটায় কত আছে, দেখো 2 সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব 23 হয়ে থাকে, তো 46 গ্রাম। আচ্ছা, এখানটায় কত আসবে না, 2 ব্র্যাকেট দিলাম, সোডিয়াম হচ্ছে 23, অক্সিজেন 16, হাইড্রোজেন হচ্ছে 1, তার মানে কত আসছে এটা 40 দুনে 80, তো 80 গ্রাম। আচ্ছা,
তো এবারে লক্ষ্য করো 2.3 গ্রাম ধাতব সোডিয়াম, কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড? 2.3 গ্রাম মাত্র সোডিয়াম, তাহলে 46 গ্রাম সোডিয়াম থেকে 80 গ্রাম NaOH উৎপন্ন হয়। লিখো কমপ্লিট। তো 1 গ্রামে কত হবে না 80/46 এত গ্রাম। আচ্ছা 2.3 গ্রাম বলেছে, 2.3 গ্রাম, তো 2.3 গ্রামে কত হবে না 80 × 2.3/46। তো একটা পয়েন্ট যদি আমরা তুলে দিই, নিচে 10 আসে, একটা শূন্যকে শূন্য ক্যান্সেল, 2, এটা কত হচ্ছে 4, তার মানে কত আসছে 4 গ্রাম NaOH, 4 গ্রাম NaOH উৎপন্ন হবে। তাহলে 2.3 গ্রাম থেকে আমরা 4 গ্রাম NaOH পেতে পারি। তাহলে এবারে তার প্রথম কোশ্চেনটা হয়ে গেছে। তাহলে উৎপন্ন হাইড্রোজেনের এসটিপিতে আয়তন কত? আচ্ছা হাইড্রোজেন, তো হাইড্রোজেন এখানে কত গ্রাম হচ্ছে 2 গ্রাম, দুটো হাইড্রোজেন পরমাণু হচ্ছে, তাহলে একটা হচ্ছে 1 গ্রামের, দুটো থাকলে 2 গ্রামের, একটা পরমাণু 1 গ্রাম। আচ্ছা তো আমাকে বলেছে কি হাইড্রোজেনের এসটিপিতে আয়তন, তো হাইড্রোজেনের আণবিক গুরুত্ব কত? হাইড্রোজেনের আণবিক গুরুত্ব কত হয়ে থাকে না 2, তাই না? তাহলে একে গ্রামে প্রকাশ করলে কত আসবে না গ্রামে প্রকাশ করলে কত আসছে 2 গ্রাম। তাহলে 2 গ্রাম হাইড্রোজেনের আয়তন কত হয় না 22.4 লিটার। তাহলে আমার উৎপন্ন হয়েছে কত 2 গ্রাম, তাহলে ডেফিনেটলি তার আয়তন কত হবে 22.4 লিটার। ইজি কোশ্চেন ছিল কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ছিল। তো এর অথবা কোশ্চেন দেখো, এসটিপিতে একটি গ্যাসের 112 মিলিলিটার আয়তনের ভর হচ্ছে 0.22 গ্রাম, গ্যাসটির ওই নমুনায় কতগুলি অণু আছে? কতগুলো অণু আছে? আচ্ছা অথবা কোশ্চেন সেই 4.2 এর অথবা দেখো অ্যাভোগাড্রোর মতে আমরা কি লিখতে পারি যে 22.4 লিটার মানে হচ্ছে 22400 এত মিলিলিটার, হাজার দিয়ে গুণ করলে মিলিলিটার। তাহলে এত মিলিলিটারে অণুর সংখ্যা কত? অণুর সংখ্যা 6.022 × 10⁻23 টি, তাই না অ্যাভোগাড্রোর মতে। আচ্ছা তো আমাকে বলেছে 112 মিলিলিটারে অণুর সংখ্যা কত হবে? তাহলে এখান থেকে লিখতে পারি 1 মিলিলিটারে কত হবে 6.022 × 10⁻23/22400। আচ্ছা এত টি, তাহলে 112 মিলিলিটারে কত হবে 22400, 6.022 × 10⁻23 × 112, তাহলে 112কে যদি একে কাটি তাহলে কত আসছে 20। আচ্ছা তো একে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে কত আসছে না এইটাকে কেটে দেবো খালি, তাহলে 3.011, ক্লিয়ার। আর শূন্য দুটোকে কাটলে 10⁻23 কি হয়ে যাবে 10⁻21 হয়ে যাবে, তাই না? তার মানে কত হলো 3.011 × 10⁻21 টি। খতম, বোঝা গেছে? এতটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা তো নেক্সট দেখো তার সাথে আরেকটা কোশ্চেন রয়েছে যে গ্যাসটির আণবিক ওজন বা কত হবে? গ্যাসটির আণবিক ওজন মানে আণবিক ভর জানতে চেয়েছে, গ্যাসটার আণবিক ওজন। তাহলে 112 মিলিলিটারের ভর ছিল 0.2 গ্রাম, তাহলে 112 মিলিলিটারের ভর 0.22 গ্রাম, তাহলে একে কত হবে 0.22/112 এত গ্রাম। আচ্ছা তাহলে এত মিলিলিটার মানেই হচ্ছে কি বোঝায় এক, তার আণবিক গুরুত্ব 22.4 লিটার বা 22,400 মিলিলিটার যে আয়তনটা দখল করে সেটা তার আণবিক গুরুত্ব যত হয় সেই পরিমাণ আয়তনটা দখল করে। তাহলে এত মিলিলিটারের ভর যেটা হবে সেটাই তার আণবিক গুরুত্ব হয়ে যাবে। তাহলে আমার হিসেব হচ্ছে সেটা, তাহলে এত মিলিলিটারের ভর কত আসবে দেখো 112 0.22 ইন্টু কি করব এটা করলাম, তাহলে এটাকে আমি কাটলাম কত 200 হলো, তাহলে গুণ যদি করি তাহলে 44, দুটো শূন্য 0.2 ঘর আগে পড়বে, তো কত পেলাম 44 গ্রাম। তাহলে তার আণবিক গুরুত্ব কত হবে? তাহলে তার আণবিক গুরুত্ব হলো 44। তার আণবিক গুরুত্ব কত হচ্ছে 44, কারণ আণবিক গুরুত্ব হচ্ছে এককবিহীন। আচ্ছা
তো নেক্সট আসছে তার দেখো 4.3 অথবা একটি পিতলের চাকতির 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ব্যাস হচ্ছে 10 সেন্টিমিটার। আচ্ছা 70 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চাকতির ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে? পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিচ্ছে, আলফা দিয়ে দিয়েছে। তো নিজেরা একবার ট্রাই করো, তারপরে এখানটা দেখো। তো আমি ততক্ষণ এটাকে রাফ করে দিই, নিজেরা আগে ট্রাই করবে। এই কোয়েশ্চেনটা লাগিয়ে দাও যে বিটা ইজিক্যাল টু S2 মাইনাস S1 ডিভাইড বাই S1 ইন্টু T2 মাইনাস T1, যে ফর্মুলাটা আমি করিয়েছি ওই ফর্মুলাটার হেল্পেই তোমরা এগিয়ে যেতে পারবে, আর কিছু না। সিম্পল ইকুয়েশনটা লাগিয়ে দিলেই হয়ে যাবে, সিম্পল ইকুয়েশনটা লাগিয়ে দিলে হয়ে যাবে। হয়তো একটু গুনটুন করতে হবে বেশি, নাহলে ইকুয়েশনটা লাগিয়ে দিলেই হয়ে যাবে। আমার তো মন তাই বলছে। দেখো 4.3 অথবা আমাকে ক্ষেত্রফল বৃদ্ধি কত বার করতে বলেছে, মানে S2 মাইনাস S1 ফাইনাল মাইনাস ইনিশিয়াল। আচ্ছা ফর্মুলাটা কি, যে বিটা ইকুয়ালস টু S2 মাইনাস S1 ডিভাইড বাই S1 ইন্টু T2 মাইনাস T1, তাই না? তো বিটা ইকুয়ালস টু কি হয়ে থাকে, দেখো আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 হয়ে থাকে। যেহেতু আমাকে আলফা দিয়েছে তাহলে বিটা ইকুয়াল টু 2 আলফা। তো 2 ইন্টু আলফা ইকুয়াল টু S2 মাইনাস S1 ডিভাইড বাই S1 ইন্টু T2 মাইনাস T1 লিখলাম। তো আমাকে বার করতে হবে S2 মাইনাস S1, ক্ষেত্রফল বৃদ্ধি বার করতে বলেছে, তাহলে S2 মাইনাস S1টা আমাকে বার করতে হবে। তার মানে 2 আলফা ইন্টু S1 ইন্টু T2 মাইনাস T1। আচ্ছা তো 2 ইন্টু আলফা কত বলেছে, না আলফা বলেছে 18 গুণিতক 10 টু দি পাওয়ার মাইনাস 6। আচ্ছা S1 হচ্ছে কি প্রাথমিক ক্ষেত্রফল। তো প্রাথমিক ক্ষেত্রফল তো আমাকে দেয়নি, ব্যাস বলে দিয়েছে। তার ডায়ামিটার দিয়েছে কত, 10 সেন্টিমিটার। তার রেডিয়াস কত হবে না 5 সেন্টিমিটার। আচ্ছা তো রেডিয়াস, তো আমাকে ক্ষেত্রফল, যেহেতু একটা চাকতি গোলাকার চাকতি সেহেতু পাই আর স্কোয়ার। তো পাই আর স্কোয়ার, তাহলে ইনিশিয়ালি কত ছিল পাই আর স্কোয়ার, ফর্মুলা যদি বসাই তাহলে পাই হচ্ছে 22/7 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 5 ইন্টু 5। তার মানে S1 এর ভ্যালু আমি এটা বসিয়ে দেবো 22/7 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু T2 মাইনাস T1। তো T2 কত দিয়েছিল, T2 দিয়েছিল দেখো ফাইনালি টেম্পারেচার দিচ্ছে 70, ইনিশিয়ালি 30, তার মানে এটা কত হয়ে যাবে 40। তাহলে একে যদি আমি গুণ করি, আমি গুণ করে দিচ্ছি নাহলে কিন্তু অসুবিধা হবে, আমি গুণ করে দিচ্ছি। তো গুণ করলে কত আসছে দেখো 2 ইন্টু 18 ইন্টু 22 ইন্টু 25 ইন্টু 40 হয়েছে। আচ্ছা ভাজিতক 7 সমান কত আসছে, 10 টু দি পাওয়ার মাইনাস 6টাকে আমি গুণ করিনি, আমি 10 টু দি পাওয়ার মাইনাস 6টাকে বাদ দিয়ে করেছি। কত আসছে 0.113 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু আমার এটা ছিল 10 টু দি পাওয়ার মাইনাস 6। তাহলে এটার সাথে এটা ক্যান্সেল হলো, তার মানে 0.113, তাহলে এত কি আসবে সেন্টিমিটার স্কোয়ার। ইউনিট আমরা বসিয়ে দিলাম এত সেন্টিমিটার স্কোয়ার, ইজিলি হয়েছে। তো নেক্সট আমরা যেটা দেখব, তো নেক্সট আমরা দেখব কত থেকে, যে 4.4 এর অথবা 4.4 এর অথবা। চলো দেখি, চলো 4.4 এর অথবা। আচ্ছা কি কোশ্চেন বলেছে, যে পাতালা নিচে আলোককেন্দ্রের সংজ্ঞা দাও, এটা তোমরা নিজেরা করবে। টি বেধের এবং ইউ প্রতিসরাঙ্কের একটি কাঁচ ফলকের মধ্য দিক দিয়ে আলো নির্গত হলো। যদি শূন্যস্থানে আলোর বেগ যদি সি হয়, তো কাঁচ ফলকে অতিক্রম করতে আলোর কত সময় লাগবে? তাহলে আমাকে টাইমটা বার করতে বলেছে। দেখো এই হচ্ছে আমাদের কাঁচের ফলক, তাহলে কাঁচ ফলকের বেধটা কত বলে দিয়েছে না টি। আচ্ছা কাঁচ ফলকের বেধটা কত বলেছে টি। তো কাঁচ ফলকের বেগ কত, কাঁচ ফলকের মধ্য দিক দিয়ে আলোর বেগ সেটা তো আমার জানা নেই। তাহলে মিউ দিয়ে দিয়েছে, কাঁচ ফলকের যে প্রতিসরাঙ্ক মিউ, সে মিউটা দিয়ে দিয়েছে। তাহলে মিউ ইকুয়াল টু কি হয়ে থাকে সি বাই ভি। তাহলে ভিটা হচ্ছে কাঁচ ফলকের বেগ, তাহলে ভি জি ইকুয়ালস টু আমি কি লিখতে পারি সি বাই মিউ। আচ্ছা তো কাঁচের মধ্য দিক দিয়ে যখন আলো যাবে তখন সুষম বেগে যাবে, সমবেগে যাবে। তাহলে ফর্মুলাটা কি না এস ইকুয়াল টু ভিটি ফর্মুলা, সরণ ইকুয়ালস টু বেগ গুণিতক সময়। তাহলে আমাকে এই টি টাইমটাই আমাকে বার করতে হবে। তো টাইম ইজ ইকুয়াল টু কি হবে এস বাই ভি। তাহলে এস এর জায়গায় আমি কি লিখবো, যে ওই কাঁচ ফলকের বেগ কত না টি, ভিটা হচ্ছে কি মানে কাঁচ মাধ্যমে আর বেগটা সি বাই মিউ। তার মানে কত আসছে যে টি ইন্টু মিউ বাই সি। তাহলে কত টাইম লাগবে, এই টাইমটা লাগবে। ক্লিয়ার?
তো নেক্সট কোশ্চেন বলেছে 4.6 এ দেখো যে একটি বাড়িতে 10টি 40 ওয়াটের বাতি, 5টি 80 ওয়াটের পাখা, একটি 80 ওয়াটের টিভি দৈনিক 6 ঘন্টা করে চলে। 30 দিনের মাসে ওই বাড়ির মাসিক শক্তি ব্যয় কত? বিওটি এককের মান কত? প্রতি ইউনিটের দাম যদি 5 টাকা হয় তাহলে মাসিক খরচ কত হবে? আচ্ছা, তাহলে আমি পাঁচটা রাফ করে দিই, আগে রাফ করে দিয়ে আমরা অঙ্কটা করছি। তো নিজের আগে তোমরা যারা করনি ঘরে, এখনো পর্যন্ত জানো না এরকম অঙ্ক কেমন টাইপের হয়ে থাকে, তো তারা একবার নোট করার চেষ্টা করো। আশা করছি ফলো করতে করতে আমরা শিখে যাব। তখন 4.6, তো প্রথমে আমাকে বলেছে কি বাড়িটাতে কি কি রয়েছে? একটা বাতি রয়েছে, পাখা রয়েছে, আর টিভি রয়েছে। তাহলে 3টা বৈদ্যুতিক যন্ত্র রয়েছে। তাহলে আমরা বাতির কি বার করতে চাইছি? ব্যয়িত শক্তি। তো ইন্ডিভিজুয়ালি আগে বার করে নাও। পাখারও আমরা ব্যয়িত শক্তি বার করব, টিভিরও আমরা ব্যয়িত শক্তি বার করব। তো ব্যয়িত শক্তি বার করার ফর্মুলা কি? ওয়াট ইন্টু আওয়ার বাই 1000। প্রত্যেকের ক্ষেত্রে ওয়াট ইন্টু আওয়ার বাই 1000, ওয়াট ইন্টু আওয়ার বাই 1000, ব্যাস। তো বাতি কটা আছে? না, বাতি আছে 10টা, এক একটা বাতি হচ্ছে 40 ওয়াটের। তাহলে 10টা বাতি, এক একটা বাতি 40 ওয়াট, মোট ওয়াট বেরিয়ে গেল। তাহলে এত ওয়াট। তাহলে প্রত্যেকটা আওয়ার মানে কত ঘন্টা জ্বলছে? দেখো দৈনিক জ্বলছে 6 ঘন্টা করে, তাহলে 6 ঘন্টা করে জ্বলছে 30 দিন বাই 1000। আচ্ছা, পাখার ক্ষেত্রে সলভ করব। পাখার ক্ষেত্রে দেখো পাখা হচ্ছে 5টা 80 ওয়াটের, ইন্টু 6 ইন্টু 30 ডিভাইড বাই কত করব? 1000। পাখাও 6 ঘন্টা করে জ্বলছে। এরপর দেখো টিভি দেখো 80 ওয়াটের, 80 ওয়াটের 6 ঘন্টা করে 30 দিন জ্বলছে বাই 1000। তাহলে এটা আমরা আগে সলভ করে নেব। দেখো সলভ করলে কি আসছে? 0 0 0 0 0, তার মানে 6 4 24 3 72, তাই না? 72 এত কি আসবে? ইউনিট। বিওটিকে ইউনিট এককেও প্রকাশ করা হয়। আচ্ছা দেখো 8 5 40, তাহলে এইটার জায়গায় আমি কি লিখতে পারি? 400 লিখতে পারি। তাহলে দুটো শূন্য, একটা শূন্য, 3টা শূন্য কাটলো, তাহলে কত আসছে? 6 4 24 3 72, এটাও কত আসছে? 72 ইউনিট। আচ্ছা, এটার ক্ষেত্রে কত আসছে? দুটো শূন্য কাটলো অলরেডি। আচ্ছা, এবারে কত আসছে? 848, 48 3, 8 3 24 4, হাতে 2, 4 3 12, 14, নিচে 10 রয়েছে, তার মানে 14.4 ইউনিট। তাহলে মোট বিওটি কত হবে? সবগুলো ইউনিট আমরা যোগ করে দেবো। তার মানে কত আসছে? 0.4, 2 2 4 8 8, ঠিক আছে, 7 7 14 1 15, তাহলে এত ইউনিট। তাহলে ব্যয়িত তড়িৎ শক্তির মোট পরিমাণ হচ্ছে এত। এটা হচ্ছে মোট ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ। দেখো ইজিলি হচ্ছে। এবারে বলেছে প্রতি ইউনিটের দাম হচ্ছে 5 টাকা। তাহলে 1 ইউনিটের দাম হচ্ছে 5 টাকা। তাহলে আমরা খরচ হয়েছে কত? এত ইউনিট। অতএব মোট খরচ সমান কত করবো? 158.4 গুণিতক 5, 4 5 20 0 2, 8 5 40 0 হাতে 4, 8 5 40 আর 2 42 2 হাতে 4, 4 15 5 75 79, 15 5 75 আর 4 হচ্ছে 79, তারপরে দশমিক এখানে বললো 792 টাকা। 792। যদি কোথাও যদি ভুল না থাকে তাহলে এই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? তো 4.6 আমরা দেখলাম। তো 4.6 এর অথবা দেখো, অথবাও একটা অঙ্ক দিয়েছে। বলছে একটি তারের রোধ 5 ওহম, তারটিকে টেনে 20% দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, আয়তন অপরিবর্তিত থাকলে নতুন তারের রোধ কত? আচ্ছা, তো আমি এটাকে রাফ করে দিই। 4.6 এর অথবা দেখো, অঙ্ক প্রচুর দিয়েছে এই পেজটাতে, অঙ্ক অনেক দিয়েছে। তো নিজেকে চেষ্টা করতে হবে, অঙ্কগুলোকে দিলে গিয়ে অঙ্কগুলো সলভ করা যাবে। করতে হবে, নিজেকে চেষ্টা করতে হবে। তো প্রথম দিকে বলেছে যে একটা তার দিয়েছে, সাপোজ ধরো 4.6 এর অথবা এটা, তাহলে আমরা প্রাথমিক একটা ভাবতে পারি, আরেকটা অন্তিম ভাবতে পারি। অন্তিম, তাহলে তারটা প্রথমে এইটুকু ছিল, টেনে বড় করা হয়েছে। তো টেনে বড় করলে তারটাও কি হবে? সরু হতে থাকবে না? তারটাও তো সরু হতে থাকবে, সেটাও তো ধ্যান দিতে হবে। আচ্ছা, তো তারটার প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল? এল। অন্তিমে কত হবে? অন্তিমে কত হবে? 20% বাড়ানো হয়েছে, তার মানে 120/100 ইন্টু এল।
তাহলে শূন্যকে শূন্য বললো, 2 5 10, 2 6 12, তাহলে 6L/5। তাহলে এটা হচ্ছে ফাইনাল লেন্থ। আচ্ছা, তারের রোধাঙ্ক তো চেঞ্জ হবে না, তাহলে এর রোধাঙ্ক যা হবে এর রোধাঙ্ক তাই থাকবে। আচ্ছা, তো তারের প্রাথমিক রোধ বলে দিয়েছে আমাকে 5 ওহম। অন্তিমের রোধটা আমাকে বার করতে বলেছে R2 = what, R1টা আমাকে দিয়ে রেখেছে। আচ্ছা, আর কি বলেছে? আর তো কিছু বলেনি। তো আমি একটা ফর্মুলা জানি যে R = রো ইন্টু L/A। তাহলে এটা প্রাথমিক ক্ষেত্রে R1, রো তো আনচেঞ্জ, L1 এটা A1 ধরে নিলাম। আচ্ছা, অন্তিমে R2 = আমরা কত লিখবো? রো ইন্টু L2/A2, তাই না? তাহলে আমাকে A1 আর A2টা বার করতে হবে। তাহলে A1 এর কত হবে? দেখো, তারের আয়তন অপরিবর্তিত রয়েছে, একটা বলে দিয়েছে তারের আয়তন অপরিবর্তিত। তাহলে তারের আয়তন আমার অপরিবর্তিত। তারের আয়তন যদি অপরিবর্তিত থাকে তাহলে আমি কি লিখতে পারি? যে তারের আয়তন ধরি আমি কত? ভি ধরলাম। তাহলে ভি = আমি কি বলতে পারি? যে ক্ষেত্রফল গুণিতক তার দৈর্ঘ্য ইন্টু এল। তাহলে A1 = কি বলতে পারি? V/L। আচ্ছা, এর ক্ষেত্রেও তেমন করে, আয়তন তো আনচেঞ্জ, তাহলে V = A2 × L2 বলবো। তাহলে A2 = কত হবে? V/L2। তাহলে L2 মানে হচ্ছে কত? L2 মানে হচ্ছে এই যে 6L/5। এটা ছিল আমাদের L1, L1 = L ধরেছি। আচ্ছা, তো V/6L/5 বসিয়ে দিলাম, 5V/6L। আর A2 হচ্ছে এটা। তাহলে A1/A2 যদি আমরা করি, A1/A2 দরকার নেই, এখন দরকার নেই। দেখো, আমি লাগবে তো অবশ্যই, কিন্তু কখন লাগবে? দেখো, এই ইকুয়েশন 1, এটা হচ্ছে ইকুয়েশন 2। যদি R1/R2 করি তাহলে কি আসবে? রো L1/A1 ডিভাইডেড বাই রো L2/A2। রো কে রো ক্যান্সেল, তাহলে L1/A1 ইন্টু A2/L2, তাই না? আচ্ছা, L1টা কত? দেখো, R1 এর ভ্যালু দিয়েছে আমাকে 5, তাহলে 5/R2 লিখে রাখলাম। L1 এর ভ্যালু কত? না L বাই L2 এর ভ্যালু কত? 6L/5, 6L/5 ইন্টু A2/A1, তাই না? আচ্ছা, একে যদি আমরা উল্টে দিই তাহলে কি আসছে? দেখো দেখো নেক্সট টাইম 5L/6L, L ক্যান্সেল হলো। আমি এখানে করে দিচ্ছি A2/A1, তাই তো? তাহলে A2/A1 আমি বার করতে পারি। দেখো, A2/A1, তার মানে A2 এর ভ্যালু হচ্ছে এটা, A1 এর ভ্যালু হচ্ছে এটা। A2 এর ভ্যালু কত? 5V/6L, আর A1 এর ভ্যালু হচ্ছে V/L। তাহলে 5V/6L ইন্টু L/V। তো V কে V ক্যান্সেল, L কে L ক্যান্সেল, তো 5/6, তাই তো? তাহলে A2/A1 এর ভ্যালু আমি বসাতে পারি 5/6। তাহলে L কে L ক্যান্সেল, 5/6 ইন্টু 5/6, তার মানে কত আসছে? 25/36। আচ্ছা, 5/R2 = দ্যাটস, তাহলে R2 = কত? দেখো, R2 = 5 × 36/25। তাহলে 5 কাটলাম, তার মানে 36/5, 36/5 মানে কত হচ্ছে? 7 5 35.2। তাহলে এত ওহম। দেখো, দৈর্ঘ্য আমি কি করেছি? টেনে বড় করেছি। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি করলে রোধ কি হবে? বৃদ্ধি পায় সমানুপাতিক। দেখো, দৈর্ঘ্য বড় করেছি, রোধ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে, 7.2 ওহম হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে? তো নেক্সট আরেকটা কোশ্চেন আমি লাল দাগ করেছি, যেটা হচ্ছে 4.12 মানে 12, অথবা যে লাল বর্ণের ব্রোমিন দ্রবণের মধ্যে ইথিলিন গ্যাস চালনা করলে কি ঘটে? সমীকরণ সহ লেখো। তো আমি পাশে করে দিচ্ছি। তো ইথিলিন হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। তাহলে এর মধ্য দিক দিয়ে আমি কি চালনা করেছি? না ব্রোমিন চালনা করেছি। তা ব্রোমিন চালনা করতে গেলে আমাকে অনুঘটক রূপে CCl4 রাখতে হয়। তো কি উৎপন্ন হবে? অ্যারো দিয়ে আমি নিচে নামিয়েছি, সাইডে জায়গা নেই বলে, নাহলে সাইডেই করতে হতো। দেখো, CH2 বন্ড CH2, প্রত্যেকটা কার্বনের নিচে একটা করে ব্রোমিন কি হবে? যুক্ত হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তার সাথে একটা শর্ট কোশ্চেন দিয়েছে, টেফলনের মনোমারের নাম কি? টেট্রাফ্লুরো ইথিলিন। টেট্রাফ্লুরো ইথিলিন সংকেত হচ্ছে CF2 ডাবল বন্ড CF2। ক্লিয়ার হয়েছে?
তো আজকের মতো এতটুকুই থাকলো। আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো, কেয়ারফুলি পড়েছো। তো আজকের মতো এতটুকুই থাকলো। বেস্ট অফ লাক, গুড নাইট।